হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি গল্পের দ্বিতীয় অংশ নিয়ে। গল্পটির সত্য আনন্দ পাবলিশার্স কর্তৃক সংরক্ষিত। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতরে সিরিজ থেকে জং বাহাদুর সিংহর নাতি। আজ পড়ছি দ্বিতীয় পর্ব। হ্যাঁ রে গুটে, শেষ পর্যন্ত কি তুইও বুড়ো হলি নাকি? গত 4 মাসে এবার নিয়ে তিনবার ধরা পড়লি। কত বড় লজ্জার কথা বলতো। আর এই তোকে ধরতেই অত বড় ডাক সাইটে দারোগা দীনু বিশ্বাস 3 বছর ধরে খোল খেয়েছিল। প্রমোশন পর্যন্ত আটকে গেল। শেষ পর্যন্ত আর কাটি মারফত তোকে খবর পাঠিয়েছিল। ভাই গুটে, তুমি ধরা না দিলে যে আমার মান ইজ্জত থাকছে না। অনিদ্রায় ভুগছি, খিদে হচ্ছে না, লোকে দুও দিচ্ছে। একবারটি ধরা দিয়ে আমার মুখ রক্ষা করো। তোমার মেয়ের বিয়েতে আমি 3 ভরি সোনার হার দেব। মনে আছে সে কথা? যে আগে দারোগা বাবুরা বরাবর আমাকে স্নেহ করতেন। হ্যাঁ রে, তোর চোখে ছানি টানি আসেনি তো? ব্লাড প্রেশারটা কি মাসে মাসে পরীক্ষা করাস? কানে কম শুনছিস না তো আজকাল? বাতে ধরেনি তো? খিদে ঘুম সব ঠিক মতো হয় তো? শরীর নড়বড়ে হয়ে গেলে কি আর ও লাইনে সুবিধে করতে পারবি? যোগাসন প্রাণায়াম সব করিস তো? বারবার আনারির মতো ধরা পড়ে যাচ্ছিস বলে তোর জন্য বড্ড চিন্তা হচ্ছে। হ্যাঁ আগে বড়বাবু, শরীরের জোয়ার ভাটা তো আছেই, বয়সও তো হচ্ছে। তবে কি না সেই জন্য নয়, আমার মনটাই বড় উচাটন হয়ে আছে কি না। আমার নিজের হাতে তৈরি চালা চামুন্ডারা কেমন করে কমে খাচ্ছে, কিন্তু আমার নিজের ছেলে পুলেরাই তো কিছু শিখতে চাইল না বড়বাবু, অপগণ্ড রয়ে গেল। কেন? তারা কোন নবাব পুত্রটা যে তোর মতো ওস্তাদকে হাতে পেয়েও পায়ে ঠেলল? দুঃখের কথা কি বলবো বড়বাবু, আমার বই তাদের কাছে আমায় ঘেঁষতে দিল না। 2 ছেলেই লেখাপড়া শিখে, একজন কলেজের মাস্টার আর একজন উকিল। ওই আলুনি কাজ করে কি মজা পায় তা ওরাই জানে। আরও দুঃখের কথা শুনবেন, আমার একটা বছর 3 ফুটফুটে নাতনি রয়েছে। সে আমার বড্ড ন্যাওটা। মাঝে মাঝে কোলে উঠে গলা জড়িয়ে ধরে বলে, ও দাদু তুমি কি চোর? সেই থেকেই কেমন যেন কাজে গুবলেট করে ফেলি। এই তো সেদিন চাঁদু কর্মকারের বাড়িতে শোয়ার ঘরে ঢুকে তার বউয়ের গলা থেকে বিছে হাতটা সরিয়ে বেরিয়ে আসছি। হঠাৎ নজরে পড়ল বউটার পাশে শোয়া ছোট খোকাটির গা থেকে লেপটা সরে গেছে। বড্ড শীত ছিল সেই রাতে। মতিভ্রমী হবে মায়ার বশে গায়ে লেপটা টেনে দিতে গেলুম, আর অমনি বউটা এমন চেঁচালো যে। বুঝেছি রে গুটে, সেই জন্যই তো গীতায় বলেছে, ক্ষুদ্রং হৃদয় দুর্বলং ত্যক্ততিষ্ঠ পরন্তপ। মন দুর্বল হলেই সর্বনাশ, কাজ ভণ্ডুল। আগে তাই ভাবছি, এবার কাজকর্ম ছেড়ে দিয়ে বাকি জীবনটা জেলখানাতেই কাটিয়ে দেব। জেলখানা তো আমার একরকম বাড়ির মতোই, কি বলেন? সারাদিন শুয়ে বসে থেকে হরিনাম করলেও পরকালের খানিকটা কাজ হবে, কি বলেন বড়বাবু? সর্বনাশ! কেন বড়বাবু, খারাপ কিছু বললুম নাকি? তুই তো ডাকাত, অমন কথা বলতে আছে? আমাদের সরকার বাহাদুর যে বড্ড গরিব রে গুটে। কত লোককে বসিয়ে বসিয়ে 3 বেলা ভরপেট খাওয়াবে বলতো? আর শুধু কি খাওয়া, তেল সাবান আছে, চুল ছাটার মজুরি আছে, অসুখ হলে ডাক্তার বদ্যি ওষুধের খরচ আছে। তোদের কি সরকার বাহাদুরের কথা ভেবে একটু মায়া দয়া হয় না? আজকাল তো দেখছি কাজকর্ম জোটাতে না পারলে দিব্যি ছোটখাটো চুরি চাবাড়ি কি
গুন্ডামি করে গটগট করে এসে দাঁত বের করে জেলখানায় ঢুকে পড়ছে সব। তারপর দিব্যি ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে 3 বেলা খ্যাটন, 12 ঘন্টা ঘুম আর কুট কচালি। ছি ছি, দেশপ্রেম নেই, আনুগত্য নেই, লজ্জা সরম, আত্মমর্যাদা নেই। তুই কোন দুঃখে ওই অপগণ্ডগুলোর দলে নাম লেখাবি? আমি তো আজকাল পারতপক্ষে কাউকে অ্যারেস্টই করি না। সবাইকে বলি, যা করছো করো, শুধু দয়া করে ধরা পড়ে সরকার বাহাদুরের গলগ্রহ হয়ে থেকো না। আমরা তো আর অন্য সত্র খুলে বসিনি। তা কথাটা তো ন্যায্য বলেই মনে হচ্ছে বড়বাবু, এদিকটা আমি ভেবে দেখিনি। আহা, তুই ভাবতে যাবি কেন? ভাবা ভাবি কি তোর কাজ? তার জন্য তো আমরাই আছি। তা আমার দিকটাও কি একটু ভাববেন নাকি বড়বাবু? দেখ, এখন চুরি চামারি করতে গেলে বয়সের দোষে তোর ভুল চোখ হবেই হবে, অগত্যা ধরা পড়ে তোর জেল হবে। তার চেয়ে বরং তুই ইনফর্মার হয়ে যা, তাতে হাত খরচাটা হয়ে যাবে। শেষে কি আর কাটিয়ে হতে হবে বড়বাবু? তাতে কি আমাদের সমাজে আমার মান মর্যাদা থাকবে? ওরে, ইনফর্মার মানে একরকম গোয়েন্দাই। গোয়েন্দাদের কি মান মর্যাদা কিছু কম? তাদের নিয়ে কত বই লেখা হয়, সিনেমা হয়। নিজেকে আর কাঠি না ভেবে গোয়েন্দা বলে ভাবিস? না, এ কথাটা বড় জব্বর কথা। নিজেকে গোয়েন্দা ভাবতে বেশ একটু গা গরম হচ্ছে বড়বাবু। ওই জন্যই তো বলি, বেশি ভাবতে যাস নে, ভাবনার ভার আমার। তাহলে বউনিটা করেই যাই আজ বড়বাবু। কিসের বউনি? একটা খবর আছে। কি খবর রে? আগে আজ শেষ রাতে বীর বাহাদুরের বাড়ি থেকে একটা বন্দুকের আওয়াজ হয়েছে। সর্বনাশ! বীর বাহাদুরের বাড়ি থেকে? কিন্তু সে তো ভেরুয়া লোক, সে বন্দুক পেল কোথা থেকে? কানা ঘুষো শুনেছি তার বাড়িতে একটা উটকো লোক ঢুকেছে, মস্ত লেঠেল। বিপিন দারোগা ভ্রু কুচকে বললেন, লেঠেল? বীর বাহাদুরের আবার লেঠেলের দরকারটা কি? আর লাঠি দিয়ে যে গুলিও চালানো যায় তা তো কখনো শুনিনি। আগে ভেঙে না বললে ব্যাপারটা পরিষ্কার হবে না কর্তা। আসল কথাটা হলো, রঘুনাথ অতি গুন্ডা লোক। গয়লা রামরিক দলবল নিয়ে চড়াও হয়েছিল তার উপর। রামরিক শুধু পালোয়ানি নয়, একজন পাকা লাঠিয়ালো বটে। কিন্তু একা রঘুনাথ তাদের উস্তুম কুস্তুম লাঠি পেটা করেছে। শুনতে পাচ্ছি বীরুবাবুর ভাড়ার ঘরে কিছু পুরনো লোহা লক্কর পাওয়া যায়। সেগুলোর মধ্যে নাকি কিছু মোর্চে ধরা পুরনো বন্দুক পিস্তলও ছিল। মনে হয় রঘুনাথ সেগুলো ঘষে মেজে কাজের চুক্তি করে নিয়েছে। বিপিনবাবু চোখ কপালে তুলে পড়লেন, বলিস কি? এ তো ভয়ঙ্কর খবর। তাহলে তো এক্ষুনি রঘুনাথকে ধরে আনতে হয়। তাড়াহুড়ো করবেন না বড়বাবু, খামোকা আবার সরকার বাহাদুরের আর একটা খরচ বাড়বে। বন্দুকের খবরটা পাকা নয়, পাকা খবর পেলে আমি সময় মতো দিয়ে যাব। বন্দুকের শব্দটা কি তুই আর ভুল শুনেছিস? ভুলও শুনে থাকতে পারি, বয়স হয়েছে তো। কান কি আর আগের মতো কাজ করে বড়বাবু? পটকার আওয়াজও হতে পারে। আর একটা কথা, পুরনো জং ধরা বন্দুকে গুলি ভরে চালানো কিন্তু খুব বিপজ্জনক। বন্দুকের নল কেটে বন্দুকবাজেরই মারা পড়ার সম্ভাবনা। তাহলে কি তুই বলতে চাস যে রঘুনাথ একজন বিপজ্জনক লোক? সেরকমই মনে হয়, তবে মুখ দেখলে মনে হবে ভারী গো বেচারা মানুষ। বীরুবাবুর কাছে লাঠি আর তলোয়ার খেলা শিখতে এসেছিল, সেই থেকে রয়ে গেছে। সর্বনাশ! বীর বাহাদুর কি ওসব জানে নাকি? আগে না, তবে তার দাদু জং বাহাদুর ছিল ওস্তাদ লেঠেল। তলোয়ার চালানোতেও জুড়ি ছিল না, আবার বন্দুক পিস্তলেও অব্যর্থ টিপ। বিপিন দারোগা মুখে একটা তাচ্ছিল্য সূচক
ফুস শব্দ করে বললেন, কিছু কিছু মানুষ আছে যারা মরার পর মানুষের মুখে মুখে মহান হয়ে থাকে। গ্যাস বেলুন দেখেছিস তো? এ হলো সেই বৃত্তান্ত। যত গ্যাস ভরবি তত ফুলবে আর ততই উপরে উঠবে। এই যেমন আলেকজান্ডার, চেঙ্গিস খান, তৈমুর লং, তেমনি তোদের ওই জং বাহাদুর। ভালো করে খোঁজ নিলে দেখা যাবে লোকটার হয়তো আমাশা বা বাত ব্যাধি ছিল, হয়তো ম্যালেরিয়ায় ভুগত, কিংবা ভূত বা আরশোলায় ভয় পেত। সেসব কথা তো ইতিহাস বইতে লেখা থাকে না, বুঝলি? ইতিহাস পড়েছিস তো? হ্যাঁ আগে না বড়বাবু, বর্ণ পরিচয়ের পর আর ওদিকটায় যাতায়াত নেই কি না, তবে না পড়লেও আপনার কথা বেশ বুঝতে পারছি। আরে, এলাকার দণ্ডমুণ্ডের কর্তা হলো গিয়ে দারোগা। তার কাজই হলো দুষ্টের দমন, শিষ্টের পালন। তা জং বাহাদুরের আমলে এলাকার দারোগাটা ছিল কে? না, রাখাল গোঁসাই। পরম বৈষ্ণব মানুষ। মশাটা মাছিটা পর্যন্ত মারত না। নিয়মিত একাদশী করত, সকাল বিকেল কীর্তন গাইত, খোল করতাল সহ। কপালে রসকলি কেটে কি আর চোর ডাকাতদের সঙ্গে পাঙ্গা দেওয়া যায়? তাই তখন ছিল চোর ডাকাতদের মৎসব। এই আমার মতো একজন জাদরেল অফিসার থাকলে কি আর জং বাহাদুরের জারি জুরি খাটত? কি বলিস? যে আগে কথাটা তো ন্যায্য বলেই মনে হচ্ছে। ন্যায্য কথাকে তো ন্যায্য বলেই মনে হবে। এখন চারদিকে তাকিয়ে দেখ, এক শান্তির রাজ্য। কোথাও কোনো গন্ডগোল নেই। কে যেন চারদিকে শান্তির জল ছিটিয়ে দিয়ে গিয়েছে। গাছে গাছে ফল ধরে আছে, ফুলে ফুলে মৌমাছি আর প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। গায়ের বধূ কলসি কাঁখে টিউবওয়েল থেকে জল নিয়ে যাচ্ছে। বুড়োরা নির্ভয়ে প্রাতঃভ্রমণ, সান্ধ্য ভ্রমণ করছে। ছেলেরা মাঠে ঘাটে খেলে বেড়াচ্ছে। চাষিরা চাষ করছে, তাঁতিরা তাঁত বুনছে, কুমোররা হাঁড়ি কুড়ি বা প্রতিমা গড়ছে, কামাররা দা কুড়ুল তৈরি করছে। কোথাও কোনো অরাজকতা দেখতে পাচ্ছিস? হ্যাঁ গে না, বিদ্যেধরপুরের লোকেরা তো অরাজকতা কথাটাই ভুলে গেছে বড়বাবু। বিপিনবাবু আত্মপ্রসাদের হাসি হেসে বললেন, তবেই বুঝে দেখ, খুনো খুনি নেই, চুরি ডাকাতি ছিনতাই নেই, শুধু পাখির ডাক, শুধু রাখালিয়াবাসীর সুর, শুধু আলো হাওয়া। গুটে কি ঘুমিয়ে পড়লি নাকি রে? হ্যাঁ গে না বড়বাবু, চোখ বুজে শুনছিলাম। শুনতে এত খাসা লাগছিল যে একটু তন্দ্রা মতো এসে গিয়েছিল। তা বড়বাবু কি নির্যশ এই বিদ্যেধরপুরের কথাই বলছিলেন আগে? তা নয় তো কি। তাই জায়গাটা কেমন চেনা চেনা লাগছিল বটে। ওরে, বিদ্যেধরপুরকে কদিন পরে যে আর মোটেই চিনতে পারবি না। বারবার চোখ কচলে দেখতে হবে আর মনে হবে, না হে বাপু, এ তো আর আমাদের সেই পুরনো বিদ্যেধরপুর নয়। এটা কি দুবাই না সিঙ্গাপুর? বটে বড়বাবু, তাহলে কি মন্তেশ্বর মহারাজের কথাটাই ফুলে যাবে? কে তোর এই মন্তেশ্বর মহারাজ? হ্যাঁ কে, বৌডুবির খালের ধারে তার ঠেক। লোকে বলে তিনি স্বয়ং শিবের অবতার। যা বলেন তা অব্যর্থ ফলে যায়। তা কি বলেন তিনি? গত অমাবস্যায় সন্ধ্যের মুখে বাদামের শরবত খেতে খেতে হঠাৎ বললেন, না রে, এবার তেরা ডান্ডা তুলতে হবে। এই জায়গা শ্মশান হয়ে যেতে আর দেরি নেই। তোর মাথা আর তোর গাঁজাখোর মন্তেশ্বর মহারাজের মুন্ডু। বাতাসে ভালো করে কান পেতে শোন, দু চোখ ভালো করে মেলে দেখ। শুনতে পাবি চারদিকে একটা চাপা সাজো সাজো রব। দেখতে পাবি বড় বড় মানুষ টাকার থলি হাতে আনা গুনা করছে। বিদ্যেধরপুরের জমির দর কত জানা আছে?
বাজার ঘুরে দেখে আয়, জমির দাম 2-3 গুণ হয়ে গেছে। শেষে 10 গুণ 20 গুণে গিয়ে দাঁড়ালেও অবাক হওয়ার কিছু নেই। শুনে বড় বড় চোখ করে নড়ে চড়ে বসে গুটে বলে, বটে বড়বাবু, তাহলে কি বিদ্যেধরপুরে তেলের খনির সন্ধান পাওয়া গিয়েছে? কদিন আগে গয়েশ্বরের লোকেরা রথতলার মাটি খোঁড়াখুড়ি করছিল দেখলাম। না রে না, কদিন সবুর কর, দেখতে পাবি বিদ্যেধরপুরের গা দিয়ে তেল গড়াচ্ছে। পার্ক হবে, রেস্টুরেন্ট হবে, ঝা চকচকের দোকানপাট হবে, গেস্ট হাউস, মল, স্টেডিয়াম হলো বলে। একটু মিয়ে গিয়ে গুটে বলে, তাতে কি আমাদের কিছু সুবিধে হবে বড়বাবু? তা না হবে কেন, সকলেরই 2 পয়সা হবে, এই আমার যেমন হচ্ছে। সকাল থেকে তরলাকে দেখতে না পেয়ে মহিমবাবু ভারী উচাটন। রোজ প্রাতঃকালে ঘুম থেকে উঠেই পাপোশের পাশে সুন্দর গুটি পাকিয়ে শুয়ে থাকা তরলাকে দেখে ভারী একটা সুখ হয় তার। আর তরলা মেয়েও বড় ভালো, কারো সাতে পাছে নেই। ঠান্ডা সুস্থির মেজাজ, আপন মনে থাকে আর নিজের মনে ঘুরে বেড়ায়। ঘরের মধ্যে এদিক ওদিক, খাটের তলা, আলনার আড়াল সব খুঁজে দেখতে গিয়ে হঠাৎ মহিমবাবুর চোখে পড়ল ঘরের দরজাটাও আবজানো, খিলটা দেওয়া নেই। খুবই অবাক হলেন তিনি। তবে কি বুড়ো হয়ে যাচ্ছেন নাকি? খিল দিয়ে শুতে কি রাতে ভুলে গিয়েছিলেন? তাড়াতাড়ি বেরিয়ে এসে দাওয়া থেকে হাঁক মারলেন, ওরে গিরিধারী, কোথায় গেলি রে? দেখ তো বাবা কি কাণ্ড। গিরিধারী তার পুরনো কাজের লোক, তার বয়স হয়েছে, কানে কম শোনে, চোখেও কম দেখে। ডাকাডাকি শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এসে পড়ল। হলো কি কর্তা, বাড়িতে ডাকাত পড়েছে নাকি? আমার তরলা কোথায় গেল বলতে পারিস? ঘুম থেকে উঠেই দেখছি পাপোশের পাশটা ফাঁকা আর ঘরের দরজাটাও খোলা। আপনার কিন্তু কর্তা একটু ভীমরতি হয়েছে আজকাল। তা হওয়ারই কথা, এ বয়সে হয়। এই তো সেদিন হরি সভায় কীর্তন শুনতে গিয়ে অন্য কার যেন চটি জোড়া পায়ে দিয়ে ফিরে এলেন। গত বৃহস্পতিবার পটলবাবুর সঙ্গে বৌডুবির খালে মাছ ধরতে যাবেন বলে বন্দুক নিয়ে বেরিয়েছিলেন। তোরও কি বয়স বসে আছে নাকি? বুড়ো বয়সের দোষ কি জানিস? বেশি কথা কওয়া। যে কথাটা না কইলেও হয় সেটাই ফুলিয়ে ফাঁপিয়ে পাড়া চারান দিয়ে বলতে লেগেছিস। বলি, আসল কথাটা কি কানে গেছে? তরলা গেল কোথায়? ওই যে বললুম, আপনাকে ভীমরতিতে ধরেছে। ঘরের দরজাটায় খিল দিতে নিশ্চয়ই রাতে ভুলে গিয়েছিলেন। আমি ঘরের দরজা খোলা দেখে ঘরে গিয়েছিল মুকি মারতে। তরলা কোথাও যায়নি, আপনার বিছানায় উঠে বালিশের পাশে দিব্যি বিড়ে পাকিয়ে শুয়ে ঘুমোচ্ছে। একটু আগেই দেখে এলুম। বলিস কি, গত 20 বছরে কখনো তো তরলা আমার বিছানায় ওঠেনি। আহা, তরলারও তো বয়স হচ্ছে, তারও হয়তো একটু নরম বিছানায় শুতে ইচ্ছে যায়। তাড়াতাড়ি ঘরে ঢুকে বিছানার দিকে তাকিয়ে মহিমবাবুর চোখ স্থির। ঠিক বটে, তার বালিশের পাশে বিড়ে পাকিয়ে একটা গোখর সাপ শুয়ে আছে। তবে সাপটা কখনোই তার আদরের তরলা নয়। তিনি আর্তনাদ করে উঠলেন, ওরে ও গিরিধারী, শিগগির আয়, হে যে মোটেই আমার তরলা নয়, এ যে একটা বিচ্ছিরি জংলি নোংরা একটা সাপ। গিরিধারী দৌড়ে এসে বলে, বলেন কি কর্তা, তরলা নয়? মহিমবাবু খপ করে হাত বাড়িয়ে সাপটার মুন্ডুটা ধরে বিছানা থেকে তুলে আনলেন।
ভীষণ উত্তেজিত হয়ে বললেন, চোখের মাথা খেয়েছিস নাকি? ভালো করে চেয়ে দেখ তো, এটা আমার তরলা। গিরিধারীও অপ্রস্তুত হয়ে বলে, তাই তো কর্তা, চোখে ছানি এসেছে বলে সব কিছু তেমন পরিষ্কার ঠাহর হয় নাকি না? এ তো তরলা বলে মনে হচ্ছে না, তরলার ফোঁসফোঁসানিটাও অন্যরকম। তাহলে কি এর তাড়া খেয়েই আমাদের তরলা পালিয়েছে? বাজে কথা বলিস না তো, আমার তরলা কাউকে ভয় পায় নাকি? সে কি তারা খেয়ে লেজ গোটানোর মেয়ে? আর এই জংলি সাপটাই বা কোথা থেকে এসে হাজির হলো? তুই এক্ষুনি থানায় যা তো, একটা মিসিং ডায়েরি করে আয়। লিখবি, প্রায় 3 ফুট লম্বা ধূসর রঙে সুন্দর একটা গোখরো সাপ নিরুদ্দেশ, তাকে কেউ খুঁজে এনে দিতে পারলে 1000 টাকা পুরস্কার। আহা, পুলিশের কি আর কাজকর্ম নেই কর্তা? তারা কি সব ফেলে সাপ খুঁজতে বেরোবে? কেন, গনামিত্তিরের যে কুকুর হারিয়েছিল সেটাকে তো থানা সেপাইরাই খুঁজে এনেছিল। আহা, সে তো পোষা কুকুর, আর আমার তরলা বুঝি পোষা সাপ নয়? পোষা কুকুর নাম ধরে ডাকলে কাছে আসে, তরলা কি আসে? কানে শোনে না বলে আসে না, শুনতে পেলে আমার তরলাও আসতো। ঠিক আছে কর্তা, তাই হবে। তবে থানায় যাওয়ার আগে একটু আশপাশটাও খুঁজে নেওয়া দরকার। তরলার পাড়া বেড়ানোর অভ্যেস আছে। মাঝে মাঝে মধুবাবুর শাশুড়ি যখন সকালে উঠোনে মোড়া পেতে বসে ধান পাহারা দেন, তখন তার কাছটিতে গিয়ে বসে থাকে। বিশুদের মাচানের তলায় গিয়ে মাঝে মাঝে ইঁদুরের তল্লাশ নেয়। বিজয়বাবুদের তুলসী মঞ্চের নিচেও মাঝে মাঝে থিম হয়ে বিড়ে পাকিয়ে পড়ে থাকে। যা বাবা যা, একটু খুঁজে আয়। তরলাকে না পাওয়া গেলে যে আমার অন্ন জল ত্যাগ হয়ে যাবে। অত উতলা হবেন না কর্তা। আর যে সাপটার মুন্ডু ধরে আছেন সেটা তো না বিশ্বাস ওঠার জোগাড়। আর কিছুক্ষণ ওরকম টুটি টিপে ধরে থাকলে ওটা যে অক্কা পাবে। পিছনের বাগানের দিকটায় গিয়ে ওটাকে ছেড়ে দিয়ে আসুন। মহিমবাবু সদ্বিত ফিরে পেয়ে ডান হাতে ধরা সাপটার দিকে চেয়ে দেখলেন, সেটা সত্যি নেতিয়ে পড়েছে, তেমন খলবল করছে না। তিনি মুঠোটা একটু আলগা করে সাপটাকে নিয়ে গিয়ে বাগানের বেড়ার নিচে ছেড়ে দিলেন। সাপটা প্রাণ ভয়ে পড়ি কি মরি করে পালিয়ে গেল। তরলা হারিয়ে গিয়েছে শুনে পাড়ার অনেকেই ভিড় করে খবর নিতে এলো। মধুকোষ তো হায় হায় করে উঠলেন, আহা, অমন ভদ্র সভ্য সাপ আমি জন্মেও দেখিনি। আর কি সুন্দর দেখতে! সাপ তো নয়, যেন আলপনা। বিজয়বাবু আফসোস করে বললেন, তরলাকে কি আর কখনো গোখরো সাপ বলে ভেবেছি? পাড়ার মেয়ে বলেই তো মনে হতো। ভক্তি শ্রদ্ধাও ছিল খুব। আমার বাড়িতে গেলে তো তুলসী মঞ্চের কাজটাতেই হতে দিয়ে পড়ে থাকতো। বিশুর বুড়ি ঠাকুমা বলল, হ্যাঁ, আমার তো ইচ্ছে করতো তরলার নাকে একখানা সোনার নোলক পরিয়ে দি। ভারী লক্ষ্মীমন্ত সাপ বাবু, ও ঠিক ফিরে আসবে। মহিমকে তো নিজের বাপের মতোই ভালোবাসত। গায়ের একমাত্র গোয়েন্দা করালি বারিক অনেকক্ষণ চুপ করেছিল। এবার বলল, বুঝলে মহিমদা, আমার কিন্তু মনে হচ্ছে এই সর্পহরণের মধ্যে একটা ধূর্ত প্যাঁচ আছে। ধূর্ত প্যাঁচ? সেটা কিরকম হে? তার আগে আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও দেখি। দেখ করালি, আমার মনটা বড় খারাপ। এই সময় উল্টো পাল্টা প্রশ্ন করে আমার মাথাটা আর গরম করিস নে। দেখো মহিম দাদা, মাথা গরম করলে বুদ্ধি উবে যায়, আর তখনই লোকে আহাম্মকের মতো সব কাজ করে বসে।
লোকের দা কুড়ুল হারায়, সোনা দানা বা টাকা পয়সা চুরি যায়, সে একরকম। কিন্তু তোমার হারিয়েছে একটা জলজ্যান্ত গোখরো সাপ। এটা তো আর এলেবেলে জিনিস বলে ধরা যায় না। সাপ হলে কি হয়, সে আমার মেয়ের মতো। আহা, তা তোমার কাছে মেয়ে হলেও আর 5 জনের কাছে তা নয়। জ্যান্ত গোখরো তোমার ঘরে পাহারা দেয় বলে তোমার বাড়িতে কোশমিনকালেও চোর ঢোকে না। এবার যখন ঢুকেছে আর সাপটাও গায়েব হয়েছে, তখন তো ভাবনার কথা, তাই না? ওরে, ভাবনার কথা বলেই তো ভাবছি। আরও তলিয়ে ভাবতে হবে মহিম দাদা। আগে বলো, তোমার ঘর থেকে আর কিছু চুরি গিয়েছে কি? না তো, আলমারি তো বন্ধই রয়েছে, দেওয়ালে বন্দুকটাও ঝুলছে, মানি ব্যাগ বালিশের নিচে। না, কিছু চুরি যায়নি। কিন্তু চোর তো বিনা কারণে দরজার খিল খসিয়ে ঘরে ঢোকেনি, চুরি করতেই ঢুকেছে। সর্বনেশে কথা হলো, সে আর সব কিছু ছেড়ে তোমার আদরে তরলাকেই থলিতে পুড়ে নিয়ে গেছে। বিবেচক চোরই বলতে হবে। তরলার বদলে আর একটা জালি গোখরো রেখে দিয়ে গেছে। এবার মাথা ঠান্ডা রেখে ঘটনাগুলো মেলাও তো দেখি। সেই চেষ্টাই তো করছি, মিলছে না তো। তাহলে আমি বলি, দেখ করালি, তোর দোষ কি জানিস? তুই বড্ড বাচাল। বাচাল হলেও বেচাল নই। আর গোয়েন্দাদের একটু বেশি কথা বলতে হয়, প্রফেশনাল হ্যাজার্ড, ওটা ধরতে নেই। তাহলে বলে ফেল বাপু, তোমার ঘরে যে চোরটা ঢুকেছিল সে কোনো সাধারণ চোর নয়, বোঝাই যাচ্ছে। সে সাপ ধরার একজন ওস্তাদ লোক। সে তোমার তরলাকে চুরি করতেই এসেছিল। উদ্দেশ্য হয়তো তোমাকে ব্ল্যাকমেল করা। তরলাকে তুমি মেয়ের মতোই ভালোবাসো, এটা সে ভালোই জানে। তরলার মুক্তিপণ হিসেবে সে এখন দাবি দাবা তুলতে পারে। আর তার চেয়েও ভয়ঙ্কর হলো যে একটা জালি গোখরো সাপ তোমার বিছানায় ছেড়ে দিয়ে গেছে। তুমি নিজে যদিও একজন সর্প বিশারদ, তবু সাপে কাটলে তোমারও মরার কথা। ঘুমের মধ্যে অজান্তে সাপটার গায়ে হাতটা দিলে এতক্ষণে তোমার হরিবোল হয়ে যেত। এখন ভালো করে ভেবে দেখো দেখি, তোমাকে পথ থেকে সরালে কার সুবিধে হয়? দূর আহাম্মক, আমার আবার শত্রুকে? আমি তো অজাত শত্রু। অত নিশ্চিন্ত থেকো না, তলিয়ে ভাবো। তোমার 12 বিঘের আম বাগান, 100খানেক নারকেল গাছ, পেল্লায় পাকা বাড়ি। একটু ভালো করে ভেবে দেখো তো, কেউ তোমাকে সরানোর জন্য বা তোমার কাছ থেকে কিছু আদায় করার জন্য কলকাঠি নাড়ছে কিনা? দাঁড়া বাপু দাঁড়া, ভাবতে সময় দিচ্ছিস কোথায়? নাগারে তো নিজেই কথা কয়ে যাচ্ছিস। কথা না কইলে এ যে লোকের আক্কেল খোলে না। এই ঘটনার সঙ্গে আমার বিষয় সম্পত্তির সম্পর্ক কি, সেটাই তো বুঝতে পারছি না। আমি মারা গেলে বিষয় সম্পত্তি পাবে আমার 2 ভাইপো, কৃষ্ণ আর বলরাম। তারা শহুরে মানুষ, গায়ের বিষয় সম্পত্তি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। সাফ বলে দিয়েছে ওসব বেচে দিতে। কৃষ্ণ আর বলরাম ভালো ছেলে, তারা তোমাকে মারার জন্য ঘরে সাপ ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে না, আর তরলাকেও চুরি করবে না। তাদের তো স্বার্থ নেই, অন্য লাইনে ভাবো। হ্যাঁ বটে, কিছুদিন যাবৎ একটা লোক আমার আম বাগানটা কিনবে বলে ঘুরঘুর করছে। কি জানি রিসর্ট না কি যেন বানাবে। আমি তাকে কয়েকবারই দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। একবার তো রেগে গিয়ে বন্দুক নিয়েই ধাওয়া করেছিলাম। লোকটার নাম যতদূর মনে আছে নবকুমার না কি যেন। করালি একটা শ্বাস ফেলে বলে, আজ থেকে একটু হুঁশিয়ার থেকো। এটা ছিল সাঁড়াশি আক্রমণ। সাপ কাটলে কাজ ফর্সা, আর সাপে না কাটলে তরলার জন্য মুক্তিপণ। 1 নম্বরটা ফসকে গেছে বটে, কিন্তু 2 নম্বরটা এখনো তাদের হাতে আছে।
তুই কি বলতে চাস? এটা নবকুমারেরই কাজ? আমার মুখ থেকে কিন্তু কথাটা বেরোয়নি। প্রমাণ না পেলে কিছুই বলা যায় না। তবে তুই আর কিসের গোয়েন্দা? আমি পুলিশের কাছে যাব। যাও না, কে আটকাচ্ছে? তুই আবার গোয়েন্দা? তুই গোয়েন্দা হলে আমি তো রঘু ডাকাত। এই তো সেদিন কীর্তনের আসরে গিয়ে রাখাল ঘোষের নতুন জুতো জোড়ার এক পাটি চুরি হয়ে গেল। তুই আকাশ পাতাল ভেবে অনেক মাথা খাটিয়ে শেষে বললি যখন এক পাটি চুরি গিয়েছে তখন এ নিশ্চয়ই কোনো খোঁড়া লোকের কাজ। বাপায়ের জুতো যখন চুরি হয়েছে তখন ধরতে হবে চোরের ডান পা খোঁড়া। বলেছিলি কি না? দেখো মহিম দাদা, গোয়েন্দাদের অনেক সম্ভাবনার কথা মাথায় রাখতে হয়। হুট করে কোনো সমাধানে পৌঁছানো তো কাজের কথা নয়। তার ফলটা কি হলো বল? সবাই গিয়ে বেচারা সনাতন দাসের ওপর হামলে পড়ল। কি হেনস্থাটাই হতে হলো লোকটাকে। পরে দেখা গেল সনাতনের বাঁ পাটাই খোঁড়া। শেষে জুতোর পাটিটা পাওয়া গেল চণ্ডী মণ্ডপের পাশে কচু বনে। বিষ্ণুপদর ছেলে ফুটু দেখেছে একটা নেড়ি কুকুর জুতোর পাটিটা নিয়ে কামড়া কামড়ি করছিল। সাধে কি তোমাকে সবাই বিশ্বনিন্দুক বলে মহিম দাদা? কখনো কারো কোনো গুণ কি তোমার চোখে পড়েছে? তুমি যেন সবসময় একটা দোষ দেখার চশমা পরে আছো। কেন, আমি কি রামবিলাস দোসাদের পিতলের লোটাটা খুঁজে দিইনি? হারাধন বাবুর সাধের পকেট ঘড়িটা কে উদ্ধার করে দিল বলো? রথের মেলায় গিয়ে সাতকড়ি বাবুর 7 বছরের ছেলে মন্টু যে হারিয়ে গেল, তাকে নন্দপুর গায়ের বীরু সামন্তর বাড়ি থেকে যে উদ্ধার করে এনেছিলুম, সেই গল্প তো এখনো লোকের মুখে মুখে ফেরে। নিজের ঢাক আর নিজে কত পেটাবি বাপু? রামবিলাস তো জনে জনে বলে বেরিয়েছে যে লোটাটা তাকে খুঁজে দিয়েছে জটা বাবা। লোটা হারিয়ে যখন সে শোকে অন্ন জল ত্যাগ করতে বসেছে তখনই নাকি জটা বাবা চুম্বক প্রক্রিয়ায় লোটার সন্ধান বলে দেয়। তুই নাকি সেটা শুনতে পেয়ে গিয়ে গয়ারামের পুকুরের উত্তর ধারে জলের মধ্যে থেকে সেটা তুলে এনেছিলি। আর হারাধন খুড়ো তো তোর নামে মামলা করতে চেয়েছিল। হারাধন খুড়ো দুপুরে যখন চান করতে গিয়েছিলেন সেই ফাঁকে তার 3 বছরের নাতি গুবলু তার পকেট ঘড়িটা নিয়ে বাইরের বারান্দায় বসে খেলছিল। তুই নাকি তাকে একটা কাটি লজেন্স ঘুষ দিয়ে ঘড়িটা হাতিয়ে নিয়েছিলি। তারপর যখন ঘড়ি নিয়ে হইচই ওঠে তখন তুই ঘড়িটা বের করে দিয়ে বুক ফুলিয়ে নিজের ক্যাদরানি জাহির করতে লাগলি। আর মন্টু যে রথের মেলা থেকে হারিয়ে গিয়েছিল সেটা মোটেই সত্যি নয়। বীরু সামন্ত তার সম্পর্কে মামা হয়। সেই সুবাদেই সে বীরুর বাড়িতে গিয়েছিল ল্যাংড়া আম খাবে বলে। এই জন্যই লোকের ভালো করতে নেই, বুঝলে মহিম দাদা? গেও যোগী ভিক পায় না। আর যদি শহরে গঞ্জে গিয়ে চেম্বার খুলে বসতাম তবে আমার সত্যিকারের কদর দেখতে। যাগে, তোমার ভালোর জন্যই বলছিলাম। কাল রাতে যা ঘটেছে তা অত্যন্ত রহস্যজনক। সে না হয় ধরলুম, কিন্তু তুই তো বাপু বহুরূপী। সকাল 8টা থেকে 10টা অ্যালোপ্যাথি ডাক্তারি করিস, বেলা 10টা থেকে 12টা হোমিওপ্যাথি, বিকেল 4টে থেকে 6টা তুই কুংফু আর ক্যারাটে শেখাস, বিকেল 6টা থেকে রাত 8টা তুই জ্যোতিষী, রাত 8টা থেকে 10টা তুই গোয়েন্দা। করালি অতি উচ্চাঙ্গের একখানা হাসি হেসে বলে, আমার গুণ একটু বেশি, সেটা আমি মানছি মহিম দাদা। আমার নিজেরও মনে হয় ভগবান আমাকে 2-1টা গুণ কম দিলেই বোধহয় ভালো হতো। বেশি গুণ থাকলে তার গুণাগারও দিতে হয় কি না? মধু ঘোষ বিরক্ত হয়ে বলে উঠলেন, ওরে বাপু,
তোর যদি একটাও গুণ না থাকতো তাহলে আমরা হাঁপ ছেড়ে বাঁচতুম। আমাকে এমন আমাশার ওষুধ দিলি যে ওষুধ খেয়ে আমি কোমরের ব্যথায় 1 মাস শয্যা নিলুম। বিজয় সাধুকাও গরম হয়ে বলে, দেখ করালি, ভণ্ড জ্যোতিষীরাও 5টা ভবিষ্যৎবাণী করলে 2-1টা ফলে। তুই একমাত্র জ্যোতিষী যার 5টা ভবিষ্যৎবাণী ফেল। তুই বলেছিলি আমার মেজ ছেলে ফটিক এবার 1st ডিভিশনে পাশ হবে, সে ফেল মেরেছে। বলেছিলি রাঙা গাইটা বৈশাখের মধ্যে বিয়োবে, বিয়োয়নি। বলেছিলি আমার 99 বছরের পিসি গিরিজাবালা দেববার আশ্বিন মাস পেরোবে না, তারপরেই আমি তার বিষয় সম্পত্তি পাবো। পিসি এখনো দিব্যি বেঁচে, আর সম্পত্তিও নাকি দেবোত্তর করে দিয়েছে। এক্সিমা সারানোর জন্য কবচ দিয়েছিলি, সেই এক্সিমা এখনো বা পায়ে গ্যাঁট হয়ে বসে তোর কবচকে মুখ ভ্যাংচাচ্ছে। গঙ্গারামের সঙ্গে মতিগঞ্জের জমির মামলায় নির্ঘাত জিতব বলে 2000 টাকা দিয়ে যোগ্য করালি, সেই মামলায় আমি হেরে ভূত। বিশুর বুড়ি ঠাকুরমা বিন্দুবাসিনী দেবী বললেন, হ্যাঁ না গো বাপুরা, তোমরা অমন করে করালিকে খুঁড়ো না। ও যে গুণের ছেলে তা আমি হারে হারে টের পেয়েছি। এই তো গেলবার মাঘ মাসে আমার হাঁপানির টান উঠেছিল বলে করালি হোমিওপ্যাথি ওষুধ দিয়েছিল, তাতে আমার তো বাপু খুব কাজ হয়েছে। হাঁপানি সারল না বটে, কিন্তু হাঁটুর বাত উধাও। তারপর গত জ্যৈষ্ঠী মাসে পিত্তশুলে আমি যখন শয্যা নিলুম তখন তো ওই করালির ওষুধ খেয়েই উপকার হলো। পিত্তশুল সারেনি ঠিকই, কিন্তু চোখের ছানি কেটে গিয়ে দিব্যি সব পরিষ্কার দেখতে পাচ্ছি। আমার নাত বউয়ের তো মাথার চুল উঠে টাক পড়তে বসেছিল, তখন ওই করালির হোমিও ওষুধ খেতে কি কাণ্ডটাই হলো। টাকে চুল গজায়নি বটে, তবে নাত বউয়ের গ্যাস অম্বল একেবারে সেরে গিয়েছে। হে এখন নাত বউ ঠিক করেছে করালির কাছে গিয়ে গ্যাস অম্বলের ওষুধ নিয়ে এসে খাবে, আর তাতেই নাকি তার টাকে চুল গজাবে। তাই বলছিলুম, করালির ওষুধে কিন্তু খুব কাজ হয়। একটু উল্টো পাল্টা হয় বটে, তবে কাজ ঠিকই হয়। বিগলিত মুখে করালি বলে, আহা থাক না ঠাকুরমা, নিজের প্রশংসা নিজের কানে শোনাও যে পাপ, আর সেই পাপ আমাকে নিত্য সইতে হচ্ছে। চারদিকে লোক এত ধন্যি ধন্যি করে যে আজকাল রাস্তায় আমাকে মুখ লুকিয়ে হেঁটে যেতে হয়। মধুঘোষ মিচকে হেসে বলে, কিন্তু তোর কান তো খাড়া থাকে। ঠিক এই সময় গিরিধারী একজন রোগা বুড়ো মতো মানুষকে নড়া ধরে টেনে এনে মহিমবাবুর সামনে দাঁড় করিয়ে দিয়ে বলে, এই যে কর্তা, এ হলো এ তল্লাটের চোরেদের সর্দার, এর নাম গুটে। ফটকের বাইরে ঘুরঘুর করছিল, ধরে এনেছি। গুটে কাঁধের গামছাখানা টেনে এনে মুখের ঘাম মুছে চারদিকে জুল জুল করে চেয়ে দেখল, তারপর বলল, আগে আমি গত পরশু থেকে চুরি করা ছেড়ে দিয়েছি। পরশু থেকেই থানার বড়বাবু আমাকে আর কাটি চাকরিতে বহাল করেছেন। মাধববাবু গুটের আপাদমস্তক ভালো করে দেখে নিয়ে বললেন, তোমাকে দেখে তো পাকা চোর বলেই মনে হচ্ছে। গুটে দুধারে মাথা নাড়া দিয়ে বলে, হ্যাঁ সে এককালে ছিলুম মশাই, এখন বয়স হচ্ছে তো, তাছাড়া নাতনির কাছেও মান থাকছে না। মাধববাবু বিরক্ত হয়ে পড়লেন, ওহ বড্ড মানি লোক দেখছি। তা এখানে কি মতলবে ঘুরঘুর করছিলে বলো তো? হ্যাঁ কে মতলব কিছু খারাপ ছিল না মশাই, 2-4টে কথা বলতেই আসা। কি কথা? কথাটা হচ্ছে গিয়ে আপনার ওই বিষয় আশয় নিয়ে। বলো কি হে, তুমি কি আমার বিষয় সম্পত্তি নিয়ে কথা কইতে এসেছো নাকি? গুটে ঘাড় চুলকোতে চুলকোতে বলে, হ্যাঁ আগে
ছোট মুখে বড় কথাই হয়ে গেল নাকি কর্তা? মহিমবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিছু মনে করো না বাপু, আজকাল কালের নিয়মেই মানুষের আস্পর্ধা বেড়েছে। তবে কিনা আমার সময়টা বড় ভালো যাচ্ছে না। মনটাও বড্ড খারাপ। আমার বড় আদরের একটা পোষা সাপ ছিল, আজ সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তাই আজ আর বিষয় সম্পত্তি নিয়ে কথা নয়। গুটে এক গাল হেসে বলে, আগে কর্তা, কথায় বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। তার মানেটা কি দাঁড়ালো হে? আগে আপনি যখন আপনার তরলার শোকে চোখে জল ফেলছেন, তখন গাঁয়ের চোরেরা বিশালাক্ষী কালী বাড়িতে পুজো দিতে গিয়েছে। সন্ধেবেলা হরির লুটো দেবে। বটে, তাদের এত ফুর্তির কারণ কি? আগে কারণ তো জলের মতো সোজা। লোকে কুকুর পোষে কি দারোয়ান রাখে সে এক কথা, কিন্তু এ বাড়ি পাহারা দেয় জ্যান্ত গোখরো সাপ। চোরেরা তাই এ বাড়ি ত্রিসীমানা মারাতো না। আজ থেকে তারা একেবারে নিষ্কণ্টক। তাই বলছিলুম, আপনার তরলার সঙ্গে কিন্তু এই বিষয় সম্পত্তির একটু যোগ আছে। মাধববাবু ভ্রু কুঁচকে বলেন, তুমি কি বলতে চাও গায়ের চোরেরা এই তরলাকে চুরি করে নিয়ে গিয়ে তাদের পথ পরিষ্কার করেছে? মাথা নাড়া দিয়ে কুটে বলে, আগে না কর্তা, চোরেদের কারো তত বুকের পাটা নেই। তবে আপনার যে বুকের পাটা আছে তা তারা এক বাক্যে স্বীকার করে। শুধু তারা কেন, আমাদের দারোগা বড়বাবুও তো বলছিলেন সেদিন। হ্যাঁ বটে, এ তল্লাটে আসার পর থেকে দেখছি বুকের পাটা যদি কারো থেকে থাকে তবে তা মহিমবাবুর। পাশ বালিশের বদলে তিনি অজগর সাপের গায়ে পা তুলে ঘুমন, কেউটে সাপের লেজের ডগা দিয়ে কান চুলকোন, পাপোশের বদলে গোখরো সাপের মাথায় পা ঘষেন। মহিমবাবু হুঙ্কার দিয়ে বলে উঠলেন, বেঁধে বেঁধে, অতটা বাড়াবাড়ি না করলেও চলবে। জিয়াকে, আসল কথা হলো আপনার কথা উঠলে তিনি আর নিজেকে সামলাতে পারেন না কি না? বটে, তা হঠাৎ বিপিন দারোগার এত গদ গদ ভাব কেন বলো তো? লক্ষণটা তো আমার তেমন ভালো ঠেকছে না। গোবিন্দ খাসনাবিশ বলে উঠল, তা তো বটেই। এই তো গেল হপ্তায় বিপিন দারোগা এসে অক্ষয় গোসাইয়ের বুদ্ধি আর দূরদর্শিতার কথা কেমন শত মুখে বলে গেল। আর রাত কাটার আগেই কত বড় ডাকাতিটা হয়ে গেল অক্ষয়ের বাড়িতে। সেদিন বিষ্ণুপদ খাজাঞ্চির হাতের লেখা দেখে বলে উঠল, এ তো মুক্তাক্ষর। তার 7 দিনের মাথায় খাজাঞ্চির দলিল জালিয়াতির মামলায় ফেঁসে গিয়েছে। আর নবীন ময়রা রসগোল্লা খেয়ে তাকে যে দরাজ সার্টিফিকেট দিয়ে গেল বিপিন দারোগা, তার ফল কি হলো বলো? পরদিন সকালে নবীনের দোকানে রসগোল্লার গামলায় মরা ইঁদুর ভেসে থাকতে দেখে কি হইচই। সেই বদনামেই এখন দোকানটাই উঠে যাওয়ার মুখে। গুটে জুলজুল করে চারদিকে চেয়ে নিয়ে বলে, তিনি সর্বদাই বলেন, ওরে তোরা মানিকে মান দিতে ভুলিস না যেন। যদিও আমি এক হিসেবে এখানকার দণ্ডমুণ্ডের কর্তা, কিন্তু তা বলে মানুষের মান মর্যাদার কথা মনে রাখি। মহিমবাবু গম্ভীর গলায় বলেন, দেখো বাপু কুটে, এই 7 সকালে যে তুমি আমার গুণকীর্তন করতে আসনি তা আমি জানি। ভনিতা ছেড়ে এখন আসল কথাটা খোলসা করো তো বাপু। হ্যাঁ কে, তার কিছু অসুবিধে আছে। আমার বাঁ হাঁটুতে বড় ব্যথা। মহিমবাবু অবাক হয়ে বলেন, তা তোমার যা বয়স, তাতে হাঁটুর ব্যথা হতেই পারে। কথা তো কেউ আর হাঁটু দিয়ে কয় না, কি বলো? জি আগে, কিন্তু আগে যেমন হরিণের মতো দৌড়তে পারতুম, তেমনটা তো আর এখন পেরে উঠব না কর্তা। মহিম বিরক্ত হয়ে বলেন, তাই বুড়ো বয়সে তোমাকে দৌড়োদৌড়ি বা করতে হবে কেন বলো তো? হ্যাঁ, আপনি বায়ু চড়া মানুষ, কখন কি করে বসেন তার তো ঠিক নেই কি না।
এই তো সেদিন বন্দুক বাগিয়ে নববাবুকে যে ধাওয়াটা করলেন, তা তো গা শুধু লোক দেখেছে। তা নববাবুর আর কোনো গুণ না থাকুক, পায়ে বেরিটা আছে বটে। পৈতৃক প্রাণটা রক্ষে করতে একেবারে মুখ বেরের হাটে গিয়ে উঠলেন। বটতলার চাতালে শুয়ে ঘণ্টাখানেক হ্যাঁ হ্যাঁ করে হাঁপিয়েছেন বটে, কিন্তু প্রাণটা তো রক্ষে হয়েছে। কিন্তু আমি তো অতটা পেরে উঠব না। মাধববাবু বললেন, আহা, নবকুমারের কথা আলাদা, সে অতি ঘোরের লোক। আমার 20 বিঘের আম বাগানটা কিনে স্টেডিয়াম না কি যেন বানাতে চায়। রোজ এসে টাকার গরম দেখাতো, তাই মাথাটা গরম হয়ে গিয়েছিল। যে আগে আপনি ন্যায্য কাজই করেছিলেন। ওই আম বাগান তো আজকের নয়, আপনার প্রপিতামহের আমলের। কাশি থেকে কলমের গাছ আনিয়ে তিনি বাগানখানা করেছিলেন। কি বলবো কর্তা, আপনাদের ওই আম বাগানের সঙ্গে আমাদেরও বহুকালের সম্পর্ক। ঈশান কোণে ঝোপঝাড়ের আড়ালেই হলো গিয়ে আমাদের ঠেক। লাইনে নামবার আগে ওখানেই যদু ওস্তাদ আমাদের তালিম দিত কি না। হস্তলাঘব, কুন্তক, বায়ুবন্ধন, প্রাণায়াম, যন্ত্রধাবন, অঙ্গুলি মুদ্রা, কত কি শিখতে হতো। লোকে চোর বলে জানে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু পিছনে যে মেহনত আছে, সাধনা আছে, সেটা জানে কজন বলুন? বটে, তাহলে আমার আম বাগানেই তোমাদের আখড়া ছিল? যে আগে আপনার কাছে আম বাগান বটে, কিন্তু আমাদের কাছে তীর্থ। এই ঠেক থেকে কত বড় বড় গুণী কারিগর বেরিয়েছে। কালো রতন, নাটা, নবীন, ঢোল, কার্তিক, গুলে মস্তান। জায়গাখানাও বড় সরেস। একধারে উঁচু পাঁচিল, অন্যধারে ঝোপঝাড়ের আড়াল। ওই বাগানের উপর আপনার যেমন মায়া, আমাদেরও তেমনই মায়া। তবে কিনা কর্তা, চিরকাল কি কারো সমান যায়? তার মানে? এই বলছিলাম আগে, ও বাগান কি রক্ষে করতে পারবেন? পূব ধারের দেওয়াল ঘেঁষে যে গাছগুলো আছে, তার মধ্যে 3টে গাছ নেতিয়ে পড়েছে। গিয়ে দেখে আসুন। ভাববেন না যে গাছ বুড়ো হয়ে মরতে বসেছে। ওই 3টে গাছের গোড়ায় গন্ধক, সোরা আরও সব নানা জিনিস পুঁতে ইচ্ছে করেই মারা হয়েছে। আর আপনার পেয়ারের গোখরো সাপটাকে তো আর এমনি এমনি তুলে নিয়ে যায়নি, পিছনে একটা মতলব আছে বলেই না। তবে আপনার বিছানায় যে গোখরো সাপটাকে ছেড়ে দিয়ে গিয়েছে, সেটার বিস্তা তো প্রাণ ছিল, শুধু আপনাকে একটু হুঁশিয়ার করে দেওয়ার জন্যই। তবে এর পরের বার যেটা ছেড়ে দিয়ে যাবে, সেটার কথা আগাম বলা মুশকিল। মহিমবাবু এত অবাক হয়ে গিয়েছেন যে কিছুক্ষণ বাক্যস্ফূর্তি হলো না। তারপর রাগে কাঁপতে কাঁপতে বললেন, তুমি যখন এত কথা জানো, তখন তুমিও নিশ্চয়ই আমার শত্রুপক্ষের লোক। গোবিন্দ খাসনবিশ বললেন, ওরে, তোরা হাঁ করে দেখছিস কি? চোরটাকে গাছের সঙ্গে বেঁধে ফেল, তারপর বিচুটি নিয়ে আয়। এ তো ভয়ঙ্কর লোক। বিজয়বাবু উত্তেজিত হয়ে বলেন, এ তো মগের মুল্লুক হয়ে উঠল দেখছি। করালি বলে, আহা, আপনারা উত্তেজিত হবেন না। মানুষকে যত কথা কইতে দেবেন, ততই ইনফরমেশন বেরিয়ে আসবে। গুটে মাথা নেড়ে বলে, হ্যাঁ আগে না, পুরোপুরি শত্রুপক্ষের লোক নই মহিম কর্তা। এবার যা বুঝবার বুঝে নিন। শুধু মনে রাখবেন, আপনার আদরের তরলা কিন্তু এখন শত্রুপক্ষের হাতে। আজ সকালেই শীষ গাছটা থেকে মস্ত একটা মৌচাক নামিয়েছে রঘুনাথ। সেই টাটকা মধু মেশানো দুধের গেলাসে চুমুক দিয়ে হঠাৎ যেন ম্যান্দা মারা সকালটা একেবারে ঝলমল করে উঠল বীরুর চোখের সম্মুখে। খাঁটি দুধ আর টাটকা মধু মিলে মিশে তার ভিতরে যেন ওস্তাদ গাইয়ের
তানকারীর সঙ্গে বাঘা তবলিয়ার সঙ্গত, যেন মেঘ ভেঙে শরৎ শশীর উদয়। রঘুনাথ ভারী বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করে, কিছু কি টের পাচ্ছেন কর্তা? সম্মোহিত চোখে চেয়ে বীরু বলে, পাচ্ছি হে রঘুনাথ, খুব টের পাচ্ছি। পাওয়ারই কথা। আপনার ঠাকুরদাও দুধ আর খাঁটি মধু খেতেন কি না? খেতেন নাকি? যে আঁকে। তা সে কথা তুমি জানলে কি করে? আগে আমি আর জানব কি করে? ওই ঈশান দাদাই বলে গেলেন সেদিন। তিনি আবার আপনার ঠাকুরদার রসিকর ছিলেন কি না? ভ্রু কুচকে বীরু বলে, আমার ঠাকুরদার রসিকর? বলো কি হে, সে আবার কে? তাকে অবশ্যই আপনার চেনার কথাই নয়, তখন বড্ড ছোট ছিলেন তো আপনি। বীরু গম্ভীর হওয়ার একটা চেষ্টা করল, কিন্তু দুধ আর মধু মিলে তাকে এমনই মেখে ফেলেছে যে গম্ভীর হওয়া খুবই কঠিন। তাই আগে সে দুধটা শেষ করে অনেক কষ্টে মুখে চোখে একটা ভ্রুকুটি ফুটিয়ে তুলে বলল, আচ্ছা রঘুনাথ, এই ঘনারাম, বংশীবদন, নীলরতন পাঠক আর ওই ঈশান দাদা, এরা তোমারই দলের লোক নয় তো? রঘুনাথ আকাশ থেকে পড়ে বলে, আমার দল? বলেন কি কর্তা? বীরু চিন্তিতভাবে বলে, এরকম সন্দেহ হওয়াটা কি অমূলক রঘুনাথ? আমার তো মনে হচ্ছে তোমার দলবল এ বাড়িতেই গা ঢাকা দিয়ে আছে। রঘুনাথ সবেগে মাথা নাড়া দিয়ে বলে, আগে না ওস্তাদ, তারা এ বাড়িতে গা ঢাকা দিয়ে আছে বটে, তবে তারা আমার দলবল নয়, তারা সব আপনারই দলবল। বিস্ময়ে হাঁ হয়ে বীরু বলে, আমার দলবল? হঠাৎ পিছন থেকে বজ্রগম্ভীর স্বরে কে যেন বলে উঠল, হ্যাঁ বীরুবাবু, তারা আপনারই দলবল। খবরদার, একটুও নড়বেন না। হাতের অস্ত্র ফেলে দিন এবং দুহাত উপরে তুলে দাঁড়ান। আমার হাতে লোডেড পিস্তল। বীরুর হাত থেকে দুধের খালি গেলাসটা ঠকাত করে মাটিতে পড়ে গেল। সে কাঁপতে কাঁপতে দুহাত তুলে দাঁড়িয়ে কাঁদো কাঁদো হয়ে বলে, এসব কি হচ্ছে দারোগা বাবু? আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে বীরুবাবু। আপনি নিজের বাড়িতে একদল হুলিগান, অ্যানার্কিস্ট আর টেররিস্টকে পুষে রেখেছেন। কিছুদিন আগে তারা রামরিক কয়লাকে প্রচণ্ড মারধর করেছে। সেই হামলায় রামরিকের কয়েকজন বন্ধুও উন্ডেড হয়েছে। ঠিক দুদিন আগে আপনার বাড়ির পিছনের বাগানে একদল নিরীহ লোকের ওপর আপনার দলবল বন্দুক নিয়ে চড়াও হয়, তাতে একজন গুরুতর উন্ডেড। বীরু কাপা গলায় বলে, বিশ্বাস করুন বিপিনবাবু, আমার বাড়িতে কোনো দলবল নেই, কেউ বন্দুকও চড়েনি, বরং কারা যেন আমার বাড়ির পাঁচিল ভেঙে দিয়ে গিয়েছে। পাঁচিল ভাঙা যদি কোনো অপরাধ হয়েই থাকে, তাহলে সেটা দেখার জন্য আমিই তো আছি। আপনি তো আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। বাই দ্য বাই, আপনার কি বন্দুকের লাইসেন্স আছে? আগে না, আমার বন্দুকও নেই। পুলিশ শোনা কথায় বিশ্বাস করে না। আমরা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছি। আপনার বাড়িতে তল্লাশি হবে। যাদের উপর হামলা হয়েছে তারা বলেছে আপনার গ্যাংয়ের অনেকের হাতেই বন্দুক আর পিস্তল ছিল। ছি, আপনাকে আমি একজন নিরীহ আর সজ্জন লোক বলে জানতুম। যদিও আপনার দাদু একজন কুখ্যাত ডাকাত ছিলেন, তবু আমার ধারণা ছিল আপনি আপনার দাদুর মতো নন। নইও, গায়ে সবাই জানে আমি একজন ভীতু লোক। তাদের ধারণা এবার পাল্টাবে। আর আপনার এই কাজের লোকটিকেও আমার সন্দেহ হচ্ছে। একে আমরা থানায় নিয়ে যাচ্ছি। হাত কচলে এক গাল হেসে রঘুনাথ বলল, এই রে, দারোগা বাবু কি আমাকে ভুলে গেলেন নাকি? এই তো সেদিন আপনার কাজের লোক আসেনি বলে আপনার বাড়িতে গিয়ে মশলা বেটে দিয়ে এলুম, কাপড় কাচলুম, কুয়ো থেকে না হোক 20-25 বালতি জল তুলে চৌবাচ্চা ভরলুম, মহিমগঞ্জ থেকে
গিন্নিমার বাতের তেল এনে দিলুম। পরশুদিনও তো এক ঝুড়ি কালো জাম আর এক ঝুড়ি পাকা আম দিয়ে এসেছি। গতকাল দিয়ে এসেছি ছানা আর ক্ষীর। বিপিনবাবু বললেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার ব্যাপারটা না হয় পরে ভেবে দেখা যাবে। যে আগে যত পরে হয় ততই ভালো। তল্লাশিতে অবশ্য কিছুই পাওয়া গেল না। সেপাইরা এসে বলল, না বড়বাবু, কিছুই পাওয়া গেল না। কিছু পুরনো লোহালক্কর আছে, কিন্তু বন্দুক পিস্তল নেই। তলোয়ার, ছোড়া, বল্লম? আগে না, তবে এই পাকা বাঁশের লাঠিটা আছে বটে। বিরক্ত হয়ে বিপিনবাবু বললেন, আরে দূর দূর, লাঠি দিয়ে তো আর গুলি চালানো যায় না। এত লোক যখন এখানে থাকে তখন এ বাড়িতে নিশ্চয়ই অনেকের রান্নাও হয়। তাদের শোয়ার জন্য বিছানা, বালিশ বা শতরঞ্জিও দরকার। তেমন কিছু দেখলে? আগে না বড়বাবু, পিছনের দিকের একটা ঘরে একটা মাত্র বিছানা আছে। তার সামনের দিকের ঘরে বীরুবাবুর খাট। বেশি লোকের রান্না হওয়ার মতো হাঁড়ি কুড়িও নেই। মাটির নিচে কোনো গুপ্ত কুটুরি টুটুরি নেই? আছে, ভাড়ার ঘরের নিচে একটা ছোট্ট কুঠুরি। তাতে শুধু কয়েকটা মাটির জ্বালা ছাড়া কিছু নেই। তাহলে এবার বাগানটা সার্চ করো। গাছপালা, ঝোপঝাড় কিছুই বাদ দিও না। ঠিক আছে স্যার, বলেই সেপাইটা চলে গেল। বিপিনবাবু বীর বাহাদুরের ফাঁকা চেয়ারটায় বসে পা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে বীরুর দিকে চেয়ে থেকে বললেন, এত আর্মস আর 10-12 জন গুন্ডাকে কোথায় চোখের পলকে হাপিস করে দিলেন বলুন তো? লোকে আপনাকে ন্যালা খ্যাপা মনে করে বটে, কিন্তু আমি তো দেখছি আপনি একজন ঝানু ক্রিমিনাল। চোখ কপালে তুলে বীরু বলে, আমি আমি ক্রিমিনাল? তবে এমন আটঘাট বেঁধে কাজ করেন যে আমি থ হয়ে গিয়েছি মশাই। এ বাড়িতে হানা দেওয়ার আগে আমি দোকানপাটে খোঁজ নিয়ে দেখেছি এ বাড়িতে রোজ কতজনের আন্দাজ চাল, ডাল, তেল, নুন বা আনাজপাতি আসে। তাহলে আপনার দলের 10-12 জন গুন্ডা কি হাওয়া খেয়ে থাকতো? এটুকু একটা গায়ে 10-12 জন বাইরের লোকের পক্ষে দিনের পর দিন গা ঢাকা দিয়ে থাকাও সম্ভব নয়। অথচ অকাঠ্য প্রমাণ আছে তারা এখানেই আছে। আর আছে যখন, তখন তাদের খোরাক আসছে কোত্থেকে? তারা তো আর হাওয়া বাতাস খেয়ে থাকে না। রঘুনাথ ফস করে বলে উঠল, আগে ঠিকই ধরেছেন দারোগাবাবু, তারা মোটেই কিছু খেতে চায় না। বিপিন দারোগা অবাক হয়ে বললেন, কারা খেতে চায় না? বীরু বিনয়ের সঙ্গে বলে, ওর কথা ধরবেন না বিপিনবাবু, ওর একটু মাথার দোষ আছে। আমারও তাই মনে হয়েছে বটে। গরিবের দোষঘাটের অভাব কি? তা ধরুন মাথার দোষও তার মধ্যে একটা। বিপিনবাবু বলেন, বুঝলাম, কিন্তু বীরুবাবু, এই কাজটা তো আপনি ঠিক করছেন না। কোন কাজটা? এই লোকমুখে শুনলাম কি একজন পয়সাওয়ালা লোক এসে বেশ ভালো দামে আপনার বাড়ি আর বাগান কিনে নিতে চাইছে, কিন্তু আপনি রাজি হচ্ছেন না। এটা তো ঠিক হচ্ছে না মশাই। এই অজ পাড়া গায়ে এইরকম একটা প্রস্তাব তো হাতে চাঁদ পাওয়া সামিল। হাতের লক্ষ্মী কি পায়ে ঠেলতে আছে? দেখাশোনা রক্ষণাবেক্ষণ হয় না বলে বাড়ি ঝুরঝুরে হয়ে যাচ্ছে। বাগান আগাছার জঙ্গল হয়ে উঠেছে। সাপখোপ, পোকামাকড়, মশা মাছি, ভূত প্রেতের আড্ডা বসে গিয়েছে। ফস করে রঘুনাথ ফের বলে বসল, তার বলতে? ওই যে শুনুন, রঘুনাথ সায় দিচ্ছে। বেচে দিন মশাই, বেচে দিন। যেসব ক্রিমিনাল আপনি পুষছেন তাদেরই বিশ্বাস কি? একদিন তারাই হয়তো আপনার উপর চড়াও হয়ে সব দখল করে নেবে। তখন একুল ওকুল দুই গেল আপনার। একটা দীর্ঘশ্বাস ফেলে বীরু বলে, হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে বটে। এই তো বিবেচকের মতো কথা। পুরনো বাড়ি, পুরনো জিনিসপত্র আঁকড়ে থাকাটা কোনো কাজের কথা নয়। দেখো না, মহিমবাবু তার কবেকার আমবাগান কিছুতেই হাতছাড়া করতে চাইছিলেন না। এমনকি যারা কিনতে এসেছিল তাদের অকারণে বন্দুক নিয়ে তাড়া করেছিলেন। দেমাকি লোক, বন্দুক আছে, কোকড়ো সাপ পোষেন,
তা সেই মহিমবাবুও শুনেছি নিমরাজি হয়েছেন। গায়ের আর সবাই তো ভালো দাম পেয়ে তাদের বাড়তি জমি ছেড়ে দিচ্ছে, শুধু আপনারা দু একজন যা গাঁইগুই করছেন। তা বটে। ভালো কথাই বলছি, জমি জমা ভালো দামে বেচে দিয়ে একটা ছোটখাটো বাড়ি কিনে নিয়ে আরামে থাকুন। আর্মস অ্যাক্ট এবং হুলিগ্যানিজম অ্যান্ড রাইটিং এর জন্য আমি আপনার নামে কোনো চার্জ দেব না, নইলে অগত্যা নাচার হয়ে আপনাকে অনিচ্ছে সত্ত্বেও আমাকে অ্যারেস্ট করতে হবে। আবার একটা দীর্ঘশ্বাস ফেলে বীরু বলে, বুঝেছি। সেপাইরা ফিরে এসে বলল, না বড়বাবু, সারা বাগান সার্চ করে দেখেছি, কোনো আর্মস পাইনি, কেউ গা ঢাকা দিয়েও নেই। ঠিক আছে ঠিক আছে, সব ভালো যার শেষ ভালো বলে উঠে পড়লেন বিপিনবাবু। মুখে একটু হাসি হাসি ভাব। যাওয়ার আগে বলে গেলেন, আমি তদন্ত করে দেখছি। আপনার বাগানের দেওয়ালটা ভেঙেছে গাঁয়ের দুষ্টু ছেলেরাই। আম জামের লোভেই কাণ্ডটা করেছে বলে মনে হয়, তাই আমি ও ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছি না, বুঝলেন? যে আগে বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না। বুঝবেন বই কি, আপনি বুদ্ধিমান লোক। বিপিনবাবু বিদায় হওয়ার পর রঘুনাথ খুব সন্তর্পণে জিজ্ঞেস করল, বাড়িটা কি বেচেই দেবেন নাকি কর্তা? বীরুর আজ সকাল থেকেই মেলা দীর্ঘশ্বাস পড়ছে। কাহিল গলায় বলে, কি আর করব বল দেখি, আমি দুর্বল মানুষ, জনবল নেই, অর্থবল নেই, ডাকাবুকও নই, স্বয়ং দারোগা বাবুও ওদের পক্ষে, আমি তো ওদের ঠেকাতে পারবো না। তা তো ঠিকই, তবে কিনা বাড়িটা বেহাত হলে আপনার কুটুমরা ভারী দুঃখ পাবে। এতকালের আশ্রয় ছেড়ে তারা এখন কোথায় গিয়ে মাথা গুজবে, সেটাই চিন্তার কথা। এবারে দীর্ঘশ্বাসটাও চাপতে পারল না বীরু। বলল, বাপু রঘুনাথ, আমার কুটুমের খাতে তুমি কাকে কাকে ধরেছ তার একটা লিস্ট দিতে পারো আমাকে? যার তিন কুলে কেউ নেই তার আবার কুটুম হয় কি করে, সেটাই তো আমার মাথায় আসছে না। এরা তোমার সেই ঘনারাম বংশীবদনরা নয় তো? ঘাড় চুলকে ভারী লাজুক মুখে রঘুনাথ বলে, আগে তেনারাই। আপনি তাদের তুচ্ছ তাচ্ছিল্য করেন বটে, কিন্তু আপনার উপর তাদের যে বড্ড মায়া। তারা আমার কুটুম হতে যাবেন কোন দুঃখে? তারা বরং তোমার কুটুম, তোমার সঙ্গেই ভাবসাব। আমার তো সন্দেহ হচ্ছে ওই যারা দেওয়াল ভাঙতে এসেছিল তাদের উপর তুমি তোমার কুটুমদের নিয়ে হামলা করেছিলে, নইলে নবকুমারের দল পালানো লোক নয়। কথাটা ঠিক কিনা বুকে হাত দিয়ে বলো তো রঘুনাথ। রঘুনাথ ভারী অপরাধী মুখ করে বলে, আগে আপনাকে গুরু বলে মেনেছি, মিছে কথা তো কইতে পারি না। কথাটা আপনি বেঠিকও বলেননি। নবকুমারের গুন্ডার দলের উপর হামলা তেনারাই করেছিলেন বটে, তবে আসল কথা কিন্তু তেনারা আমার কুটুম নন মোটেই। আপনি বিশ্বাস করুন বা না করুন, তেনারা আপনারই কুটুম বটে। বিরক্ত হয়ে বীরু বলে, হ্যাঁ, তোমার মতো পাগলের সঙ্গে কথা কয়ে লাভ নেই। মোদ্দা কথাটা হলো, কুটুমরা তোমারই হোক কি আমারই হোক, এরকম কুটুম থেকে তফাৎ থাকা ভালো। একটা অকারণ গণ্ডগোল পাকিয়ে তারা কোন উপকারটা করলেন বলো তো? আর একটু হলেই তো হাজত বাস করতে হতো আমাকে। তারা মোটেই আপনার উপকার করতে চাইছিলেন না কর্তা। তবে তারা চাইছেন কি? তারা চাইছেন আপনার উপকার আপনি নিজেই করুন। তার মানেটা কি দাঁড়াচ্ছে? একবার লাফ মেরে উঠে বুক চিতিয়ে দাঁড়ালেই হয়। বীরু বিরক্ত হয়ে বলে, যত সব পাগলের প্রলাপ। আগে তা বটে, তবে কি না মাঝে মাঝে মানুষের একটু খ্যাপামিরও দরকার হয় কি না? বীরু হতাশ হয়ে বলে, খেপে গিয়ে লাভ কি হে রঘুনাথ? সব কিছুই তো আমার বিরুদ্ধে। এমনকি এই তুমিও নিজের মুখে বলে ফেললে যে ঘরের কাজকর্ম করে দাও, 5 ফরমাস খাটো। তাহলে আমি আর কার উপর ভরসা রাখি বলো? আগে সে কথাও ঠিক, দারোগাবাবুর সঙ্গে দহরম মহরম একরকম নেমো খারামেই দাঁড়ায় বটে,
কারণ দারোগাবাবু তো আর আপনার পক্ষের লোক নন। আমি এ বাড়িতে গিয়ে আপনার নামে কুট কচালি করেছি কিনা, অভিসন্ধির খবর দিচ্ছি কিনা, এরকম সন্দেহ তো আপনার হতেই পারে। হচ্ছেও যে আঁকে, তবে আমার তেমন দোষ নেই কর্তা। একদিন নীলরতন পাঠক মশাই এসে বললেন, ওরে রঘু, আমি তো ভাবগতিক বিশেষ ভালো বুঝছি না, লক্ষণ যা দেখছি তাতে তোকে না হাজতবাস করতে হয়, আর তুই যদি হাজতে যাস তাহলে বীরু যে বড্ড কাহিল হয়ে পড়বে। তা বাবা, তুই দারোগাবাবুর সঙ্গে একটু ভাবসাব বজায় রাখিস। দারোগা পুলিশ হাতে থাকা ভালো, আলপটকা বিপদে পড়লে কাজে দেয়। এ কথাটাও কি আমাকে বিশ্বাস করতে বলো? আগে শুনতে একটু মিথ্যের মতো লাগে বটে, কিন্তু কথাটা নির্জলা সত্যি। মুখপাত্রটুকু করে রেখেছিলুম বলে রক্ষে, নইলে আজ কোমরে দড়ি পরিয়ে হিড়হিড় করে টেনে নিয়ে যেত। দেখো রঘুনাথ, তোমাকে বুঝবার জন্য বোধহয় একটা মা নেবই দরকার। তুমি আমার শত্রু না বন্ধু তাই আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। এই যে সকালে তুমি আমাকে মধু মিশিয়ে দুধ খাওয়ালে, তখন মনে হলো রঘুনাথের মতো বন্ধু হয় না। আবার পরে পরেই যা যা হচ্ছে তাতে মনে হচ্ছে তুমি আমাকে মোটেই শান্তিতে থাকতে দিতে চাও না। দুধটা খাওয়ার পর বেশ চনমনে লাগছিল, এখন উদ্বেগ অশান্তিতে শরীরটা দুর্বল লাগছে। ভালো কথা মনে করেছেন ওস্তাদ, স্নায়ু দৌর্বল্যে চ্যবনপ্রাশ। এই যে কর্তা, এই বয়াম থেকে এক খাবলা মেরে দিন তো। রঘুনাথের হাতের বয়ামটার দিকে সভয়ে চেয়ে থেকে বীরু বলে, চ্যবনপ্রাশ? হঠাৎ চ্যবনপ্রাশ খেতে যাব কেন? আগে আপনার ঠাকুরটাও খেতেন কি না? রঘুনাথ অম্লান বদনে বলে, কয়েকটা ডন বৈঠক দিয়ে নিন কর্তা, দেখবেন শরীরটা বেশ চনমনে হয়ে উঠবে। পাগল হয়েছ? জীবনে কখনো হুড়যুদ্ধ করিনি, ওসব আমার পোষাবে না বাপু। বয়সের কথাটাও তো মনে রাখতে হবে। যে আঁকে, তা ঠাকুরের ইচ্ছায় বয়সও তো বড় কম হলো না আপনার। সামনের অগ্রায়ণে আপনি 32-এ পা দেবেন। বীরু গম্ভীর হয়ে বলে, তা 32টা কি তোমার কাছে কাঁচা বয়স বলে মনে হচ্ছে নাকি? আগে না, 32 বছর তো বেশ যথা বয়স বলেই মনে হচ্ছে। কিন্তু রঘুনাথ, আমার বয়সের এত নিখুঁত হিসেব তুমি জানলে কি করে? আমি আর কি করে জানবো বলুন? তবে নীলরতন পাঠক মশাইয়ের কাছে পাকা হিসেব আছে। নীলরতন পাঠক? তা তিনি বা হিসেবটা পেলেন কোথায়? বলেন কি কর্তা, তিনি যে আপনার ঠিকুজি কুষ্টি করেছিলেন। বীরু অবাক হয়ে বলে, আমার ঠিকুজি কুষ্টি তো করেছিলেন বুলবুলি ঠাকুর। এক গাল হেসে রঘুনাথ বলে, তিনি কাঁধে পোষা বুলবুলি পাখি নিয়ে ঘুরতেন বলে তার ওই নাম দিয়েছিল লোকে। কথাটা ঠিক, তার কাঁধে একটা পোষা বুলবুলি বসে থাকতো বটে, কিন্তু তাকে তুমি পেলে কোথায় বাপু? তিনি না হোক 20 বছর আগেই গত হয়েছেন। রঘুনাথ মাথা চুলকোতে চুলকোতে বলে, তা হয়েছেন বটে, তবে যাতায়াতও আছে। তার মানে কি রঘুনাথ? রঘুনাথ ভারী কাচুমাচু হয়ে বলে, মানে কি আমি জানি কর্তা। যিনি 20 বছর আগে গত হয়েছেন তিনি এখনো যাতায়াত করছেন কি করে? এই তো মুশকিলে ফেললেন। তা তিনি যাতায়াত করলে আমাদের কি করার আছে বলুন? একটা কাজ করার আছে বাপু, আর সেটা হলো মিছে কথা না বলা। তবে এ কথা স্বীকার না করেও উপায় নেই যে আমার জন্ম অগ্রায়ণেই হয়েছিল বটে। আমি 32-এ পা দেব এটাও সত্যি, আর ঠিকুজি কোষ্টি যে বুলবুলি ঠাকুরই করেছিলেন এ কথাও ঠিক। কথা হলো, তুমি এত সব খুঁটিনাটি জানলে কি করে? সত্যি কথা বলতে কি, এত সব তো আমার মনে ছিল না। মুশকিল কি জানেন কর্তা, আপনার কাছে থেকে থেকে অভ্যেস এমন খারাপ হয়ে গিয়েছে যে মিছে কথাগুলো কিছুতেই মুখে আসতে চায় না, আর সত্যি কথা বললে আপনার তেমন বিশ্বাস হয় না। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতরে সিরিজ থেকে জং বাহাদুর সিংহর নাতি। আজ শুনলেন দ্বিতীয় পর্ব।
খুব তাড়াতাড়ি ফিরব তৃতীয় তথা শেষ পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।